জাঙ্কু গট গট করে সিঁড়ি বেয়ে নিচে নামে। তার মুখে কোনো দ্বিধা নেই, চোখে অদ্ভুত এক দৃঢ়তা। ডাইনিং রুমে তখনও সবাই বসে আছে। দুজন দাদাজান গল্পে মশগুল। তের আব্বু আম্মু মিষ্টি এগিয়ে দিচ্ছেন। জিমিন আর লিসা ফিসফিস করে কি যেন কথা বলছে। জাংকুক সোজা গিয়ে সবার মাঝখানে দাঁড়ায়। হঠাৎ এই ভঙ্গি দেখে সবাই থেমে যায়। জাংকুকের দাদাজান অবাক হয়ে বলেন, কি রে, কথা বলা হয়ে গেল? জাংকুক গলা পরিষ্কার করে এক নিঃশ্বাসে বলে, আমি আজই কাবিন করতে চাই। সেকেন্ডের জন্য পুরো ঘর নিস্তব্ধ। এক মুহূর্তের জন্য সবাই চমকে ওঠে। তারপর অবাক মুখগুলোতে ধীরে ধীরে হাসি ফুটে ওঠে। এর আব্বু অবাক হলেও খুশি গলায় বলেন, আজই? জাংকুক হালকা হেসে বলে, হ্যাঁ। এর আম্মু একবার জাংকুকের দিকে একবার সবার দিকে তাকিয়ে বলেন, এটা তো খুবই খুশির কথা। জাংকুকের আব্বু হাসতে হাসতে বলেন, আমাদের তো কোনো আপত্তি নেই। হালকা হেসে মাথা নেড়ে দেয়। দুই দাদাজান একে অপরের দিকে তাকিয়ে হাসেন। দাদাজান বলেন, ছেলে যখন নিজে দায়িত্ব নিতে চাইছে তখন আর দেরি কেন? ঘরের ভেতর মুহূর্তে আনন্দের আবহ ছড়িয়ে পড়ে। হাসি, সম্মতি, সন্তুষ্ট মুখ সব মিলিয়ে সিদ্ধান্তটা খুব সহজ হয়ে যায়। জাংকুকের আম্মু উঠে দাঁড়িয়ে জিমিন আর লিছার দিকে তাকিয়ে বলেন, জিমিন, লিছা, তোমরা দুজন গিয়ে তেকে রেডি করে নিচে নিয়ে আসো। জিমিন এক মুহূর্ত অবাক হয়ে যায়। তারপর চোখ বড় করে হেসে বলে, এখনই আম্মু? আম্মু হাসতে হাসতে বলেন, হ্যাঁ এখনই। লিছাতে আম্মুর দিকে তাকিয়ে মুচকি হেসে মাথা নাড়ায়। চল জিমিন, উপরে যাই। দুজন একসাথে সিঁড়ির দিকে এগিয়ে যায়। এদিকে দুই দাদাজান উঠে দাঁড়ান। মুখে আলাদা একরকম আনন্দ, চোখে তৃপ্তি। দাদাজান খুশি গলায় বলেন, গংইও, তাহলে আর দেরি না করে কাবিনের ব্যবস্থা শুরু করি। জাংকুকের দাদাজান এসে বলেন, হ্যাঁ রে, কাজীকে খবর দে। তের আব্বু সঙ্গে সঙ্গে ফোন বের করেন। আমি কাজীকে ফোন দিচ্ছি। ঘরের ভেতর হঠাৎ করে ব্যস্ততা শুরু হয়ে যায়। তের আম্মু আবেগে বলে ওঠেন, এত তাড়াতাড়ি ভাবিনি, কিন্তু মনটা শান্ত হয়ে গেল। দুই দাদাজান পাশাপাশি দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে হাসেন। পুরনো বন্ধুত্বের বন্ধন যেন আজ আরো শক্ত হয়ে গেল। লিছা আর জিমিন বেয়ে দ্রুত উপরে উঠে তের রুমের সামনে এসে দাঁড়ায়। হালকা উত্তেজনা, হালকা আনন্দ, দুজনের মনেই একরাশ কৌতূহল। জিমিন দরজা ঠেলে ভিতরে ঢোকে। লিসাও সঙ্গে সঙ্গে ঢুকে পড়ে। দুজনেই একসাথে থমকে যায়। পুরো রুমটা ফাঁকা। খাট, আলমারি, চেয়ার সব ঠিকঠাক আছে, কিন্তু তে নেই। লিছা ভুর কুচকে চারপাশে তাকিয়ে বলে, কি ব্যাপার বলতো, কোথায় গেল তে? জিমিন একটু ভেবে বলে, হয়তো অষ্টমে গেছে। এই বলে জিমিন দ্রুত অষ্টমের দরজার সামনে গিয়ে নক করে। কোনো সাড়া নেই। দরজা ঠেলে দেখে খোলা, ভিতরে কেউ নেই। জিমিনের বুকের ভেতরটা কেঁপে ওঠে। ঠিক তখনই লিসা বেলকনির দিকে এগিয়ে যায়। এক পা এগোতে সে চিৎকার করে ওঠে, জিমিন! জিমিন দৌড়ে বেলকনির দিকে যায়। যা দেখে তার মাথা ঘুরে যায়। বেলকনি থেকে একটা কাপড় বাঁধা নিচের দিকে ঝুলছে। জিমিন ঠোঁট কাঁপতে কাঁপতে বলে, ভাই, তে পালিয়ে গেল? লিসা হতভম্ব হয়ে বলে, এখন কি হবে? ও আমাদের না বলে চলে গেল। তারপর রাগে ক্ষোভে জিমিনের দিকে তাকিয়ে বলে, আর তুই কেমন আবাল? নিজের ভাইয়ের বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছিস আর মেয়েটার নাম জানতে পারিসনি? জিমিন মাথা চুলকাতে চুলকাতে অসহায়ভাবে বলে, ভাই, আমি কি করে জানবো ওটাতে? আমার ভাইয়াও তো জানে না ওটাতে।
লিসা চোখ বড় করে বলে, তোর ভাইয়া তো প্রথম দেখতে এসেছে, জেনে কি করবে? আমার ভাইয়া তো আমাদের কলেজের কেমিস্ট্রি প্রফেসর। লিসা একদম চমকে গিয়ে চিৎকার করে ওঠে, কি? তার মাথায় সব কিছু হঠাৎ পরিষ্কার হয়ে যায়। এর জন্য তে পালিয়েছে নাকি? জিমিন হতভম্ব গলায় বলে, আই ডোন্ট নো। ও তো বড় ঘোমটা দিয়েছিল। তারপর ধীরে ধীরে বলে, আমার ভাইয়া ওকে দেখেনি, দেখলে কখনো বিয়েতে রাজি হতো না। জিমিন আর লিসা একে অপরের দিকে তাকিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে। দুজনেরই মুখ ফ্যাকাশে, বুক ধুকধুক করছে। তারপর আর দেরি না করে দুজনে একসাথে দৌড়ে সিঁড়ি থেকে ছুটে যায় নিচে। তখন ডাইনিং রুমে কাবিনে প্রস্তুতি চলছে। কেউ ফোনে কথা বলছে, কেউ কাগজ বসাচ্ছে। দুজন দাদাজান হাসি মুখে পাশে পাশে বসে আলোচনা করছেন। জিমিন সিঁড়ি দিয়ে নামতেই হাঁপাতে বলে ওঠে, আব্বু, দাদাজান। সবাই একসাথে তাকিয়ে দেখে। লিসা কাপা গলায় বলে, তে উপরে নেই। তের আম্মু উঠে দাঁড়ান। মানে? জিমিনের গলা শুকিয়ে আসা সত্ত্বেও বলে, ও পালিয়ে গেছে। এক মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। তের আব্বু বিশ্বাস করতে না পেরে বলেন, কি বলছো? লিসা দ্রুত বলে, রুম ফাঁকা, ওয়াশরুমেও নেই। জিমিন চোখ নামিয়ে বলে, ব্যালকনিতে কাপড় বাঁধা, নিচে ঝুলছে। কথা শুনেই তের আম্মুর হাত থেকে পানির গ্লাস পড়ে যায়। চোখ বড় বড় হয়ে যায় তার। ইয়া আল্লাহ! তের দাদাজান ধাক্কা খাওয়ার মতো হয়ে বসে পড়েন। এই মেয়ে কি কাণ্ড করলো! জাঙ্কুকের দাদাজানও একেবারে থমকে যান। হাসি মুহূর্তে মিলিয়ে যায়। জাঙ্কুকের চোখে কোনো বিস্ময় নেই, বরং অদ্ভুত এক কঠিন দৃঢ়তা। তের আব্বুর আগেও অপমানের গলা কাঁপাতে বলে ওঠেন, এই মেয়ে শেষ পর্যন্ত আমাদের মান সম্মানটা মাটির সঙ্গে মিশিয়ে দিল। কথাটা বলেই তিনি সোফার হাতলে জোরে হাত রাখেন। ঘরে বাতাস যেন হঠাৎ ভারী হয়ে আসে। কেউ কথা বলছে না, কেউ চোখ তুলছে না। এতক্ষণ চুপ করে সব দেখছিল। সে ধীরে সামনে এসে নরম গলায় বলে, আব্বু, আপনিও তো জানেন তের মাথার ভিতর এখনো অনেক বাচ্চামি রয়ে গেছে। ও ভয় পেয়ে এমন করেছে। তের আম্মু সঙ্গে সঙ্গে তাকিয়ে বলেন, ভয়? ও এখনো ছোট মেয়ে না সুগা। জাঙ্কুকের আম্মু তখন শান্ত স্বরে কথা ধরে, আমি বলছি না ও ঠিক করেছে, কিন্তু ভয় পেলে মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়। আমাদের উচিত ছিল ওকে আগে বুঝিয়ে বলা। হয়েছে, এখন একটা কথাই সবচেয়ে জরুরি, তেকে ফিরিয়ে আনতে হবে। জাঙ্কুকের দাদাজান ধীরে মাথা নেড়ে বলেন, হ্যাঁ, ও যদি বিয়ে করতে না চায় জোর করে লাভ নেই, কিন্তু ঘরের মেয়েকে এভাবে ছেড়ে দেওয়া যায় না। কথাগুলোর মাঝেই জাঙ্কুক ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। এতক্ষণ সে চুপ ছিল, কিন্তু তার চোখে একরকম অদ্ভুত দৃঢ়তা, যেন সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে ফেলেছে। সে সোজা তের আব্বু আম্মুর সামনে দাঁড়িয়ে বলে, আমি একটা কথা জানতে চাই। ঘরের সবাই তার দিকে তাকায়। আপনারা কি আমাকে আপনাদের মেয়ের জামাই হিসেবে পছন্দ করেন? তের আব্বু একটু থেমে উত্তর দেন, তোমার মতো ছেলেকে কে না চাইবে বাবা? জাঙ্কুকের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে, কিন্তু চোখ দুটো ভীষণ সিরিয়াস। সে বলে, তাহলে আমি যাচ্ছি, আপনাদের মেয়েকে এনে বিয়ে করে ফিরব। এই কথায় ঘরের ভিতর যেন আবার একটা শোরগোল বয়ে যায়। জাঙ্কুকের দাদাজান বিস্ময়ে বলে ওঠেন, তুই সত্যি বলছিস? জাঙ্কুক একচুলো দ্বিধা না করে বলে, হ্যাঁ। তারপর সে সুগা আর জিমিনের দিকে তাকিয়ে বলে, তোদের ফোন করব, কাজে নিয়ে রেডি থাকবি। আর জিমিন দুজনে একসাথে মাথা নাড়ে। কথা বলার ভাষা যেন হারিয়ে গেছে। এই রামু এগিয়ে এসে কৃতজ্ঞ গলায় বলেন, অনেক ধন্যবাদ বাবা, ও আসলে একটু বেশি চঞ্চল, বোঝে কম। জাঙ্কুক শান্ত কণ্ঠে বলে, সব দায়িত্ব আমার ওপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্ব নিচ্ছি। একটু থেমে আবার বলে, শুধু ওর একটা ছবি দরকার, খুঁজতে সুবিধা হবে। সুগা চোখ বড় করে তাকিয়ে বলে, তুই এখন ওকে দেখিসনি? প্রশ্নে জিমিন আর লিসা একে অপরের দিকে তাকায়। জিমিন ধীরে এগিয়ে এসে বলে, ছবি লাগবে না, তুই ওকে চিনিস। জাঙ্কুক ভুরু কুচকে তাকায়। জিমিন শান্ত গলায় বলে, ও আমার বন্ধু তে, কলেজে যার সাথে তোর ধাক্কা লেগেছিল। এই কথাটা শুনেই জাঙ্কুকের মাথার ভেতর যেন সবকিছু একসাথে পরিষ্কার হয়ে যায়। সব ঘটনা, চ্যালেঞ্জ, পালিয়ে যাওয়া সব মিলতে থাকে। সে হালকা বাঁকা হাসে, নিজের মনেই ফিস করে বলে, মিস তে, আমাকে চ্যালেঞ্জ দিয়ে পালালেন? দিস ইজ নট ফেয়ার। তার চোখে একরকম জেদ জ্বলে ওঠে। এটা কিন্তু ঠিক না। বিয়ে তো হবেই, আর আজকেই হবে। এই কথাটা মনে মনে বলেই জাঙ্কুক আর এক মুহূর্ত দেরি না করে কিম মঞ্জিল থেকে বেরিয়ে যায়। বেলকনির গ্রিল ধরে
তে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকে। নিচে তাকাতেই বুকের ভেতর ধক করে ওঠে, তবুও ভয়কে জোর করে গিলে ফেলে। আজ না পারলে আমি শেষ। ভাগ্যিস ওনার ফাঁক দিয়ে মুখটা দেখেছিলাম। নিজের সাথে ফিসফিস করে বলে সে। শাড়ির আঁচল আর ওড়না দিয়ে বাঁধা কাপড়টা শক্ত ধরে ধীরে ধীরে নিচে নামতে থাকে। হাত কাঁপছে, পা কাঁপছে, কিন্তু মাথার ভিতর একটাই কথা, জাংকুক। তার চোখ, তার হাসি, আর ওই কথাটা, বিয়ে তো হবে, আজকেই হবে। তের চোখে পানি চলে আসে। আমি তো মজা করেছিলাম, আমি তো সত্যি বিয়ে করতে চাইনি। পা মাটিতে পড়তেই সে আর এক মুহূর্ত দাঁড়ায় না। চুপচাপ গেট পেরিয়ে দৌড়াতে থাকে অন্ধকার রাস্তায়। চুল এলোমেলো, শ্বাস ভারী। একটা রিক্সা দাঁড়িয়ে থাকতে দেখে তে দৌড়ে গিয়ে বলে, কাকা, বাস স্ট্যান্ড, তাড়াতাড়ি। পিছনে তাকিয়ে একবার শুধু বলে, মাফ করে দিও আব্বু আম্মু, পারিনি তোমাদের কথা রাখতে। জাংকুক গাড়ি চালাতে চালাতে হঠাৎ ফোন কানে তোলে। চোখ রাস্তা ছেড়ে যায় না, কণ্ঠ শান্ত কিন্তু ভয়ঙ্করভাবে নিশ্চিত। আমি একটা নম্বর পাঠিয়েছি, ওটা লোকেশন ট্র্যাক কর। এই মুহূর্তে কোথায় আছে আমাকে জানাতে হবে। আর এক সেকেন্ডও না থেমে ফোন কেটে দেয়। গাড়ির ভিতর নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের শব্দ আর জাংকুকের ঠোঁটে হালকা অ্যাক্সিলতে হাসি। 2 মিনিটও ফোনটা ভাইব্রেট করে ওঠে। জাংকুক এক নজর স্ক্রিনে তাকায়, লোকেশন বাস স্ট্যান্ড। তার ঠোঁটের কোণে হাসিটা গাঢ় হয়। পেয়ে গেছি। হাত শক্ত করে স্টিয়ারিং চেপে ধরে আরও স্পিড বাড়িয়ে দেয়। বাসে জানালার পাশে বসে আছে তে, মাথার ওড়নাটা ঠিকমতো টানা, চোখে জমে থাকা পানি লুকানোর চেষ্টা। হাতের ভেতর শক্ত করে ধরা একটা ছোট ব্যাগ। হৃৎপিণ্ড এত জোরে ধকধক করছে, মনে হচ্ছে পাশের মানুষটাও বুঝে যাবে। কন্ট্রাক্টর চিৎকার করে বলে, আর 20 মিনিট, তারপর বাস ছাড়বে। এই কথাটা শুনে তের বুকটা আরও কেঁপে ওঠে। 20 মিনিট, শুধু 20 মিনিট পার হলেই নিজেকে বোঝায় সে। বাস স্ট্যান্ডে লোকজন বাড়ছে, কেউ চা খাচ্ছে, কেউ গল্প করছে, কিন্তু তের কানে কিছুই ঢুকছে না। কিছুক্ষণ পর বাস স্ট্যান্ডে এসে গাড়িটা থামায় জাংকুক। গাড়ি থেকে নেমে চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয়। সামনে পাশাপাশি বাস দাঁড়িয়ে আছে। জাংকুক প্রথম বাসটার দিকে এগিয়ে যায়, তড়িঘড়ি করে বাসে উঠে পড়ে। একদিক থেকে আরেক দিক চোখ বুলায়। সিট, জানালা, যাত্রী সব খুঁটিয়ে দেখে, কিন্তু তে নেই। জাংকুকের ভুরু কুঁচকে যায়। এক মুহূর্ত দেরি না করে আবার নেমে পড়ে। দ্বিতীয় বাসটার দিকে এগোয়। বাসে উঠে এক পা ভিতরে রাখতেই হঠাৎ তার পা থেমে যায়। চোখ আর সামনে এগোয় না। সামনে জানালার পাশে সিটে গুটিসুটি মেরে বসে আছে তে, চোখ বন্ধ, মনে হচ্ছে গভীর ঘুমে ডুবে আছে। এক মুহূর্তের জন্য জাংকুক শুধু তাকিয়ে থাকে। এই প্রথম তার মনে হয় এই মেয়েটা সত্যিই খুব সুন্দর। জাংকুক খুব নিচু গলায় ফিসফিস করে বলে, এত সুন্দর হতে কে বলেছিল? যাই হোক, হবে তো আমারই হুড়পড়ি। সে ধীরে ধীরে এগিয়ে যায়। তের পাশে একজন মধ্যবয়সী মহিলা বসেছিলেন। জাংকুক ভদ্রভাবে বলেন, একটু উঠবেন প্লিজ। মহিলা উঠে দাঁড়ান। জাংকুক নিচু হয়ে 2 হাত দিয়ে খুব সাবধানে তেকে কোলে তুলে নেয়। তের শরীরটা একদম হালকা। ঘুমে মগ্ন থাকায় সে কিছুই টের পায় না। মহিলা একটু অবাক হয়ে প্রশ্ন করেন, এভাবে কোলে নিচ্ছেন কেন? কে হন আপনি? একদম স্বাভাবিক ভঙ্গিতে বলে, শি ইজ মাই ওয়াইফ। রাগ করে চলে যাচ্ছিল। মহিলা হেসে বলেন, ও আচ্ছা আচ্ছা, তাহলে ওনার ব্যাগটা নিয়ে যান। জাংকুক মাথা নেড়ে ব্যাগটা হাতে নেয়, তারপর তেকে কোলে নিয়েই বাস থেকে নেমে পড়ে। তে তখনও কিছু বোঝে না। সে জানে না সে কোথায়, কার কোলে আছে। ঘুমে ডুবে শুধু নিঃশ্বাস নিচ্ছে। বাস স্ট্যান্ডের কোলাহলের ভিতর দিয়ে জাংকুক ধীরে ধীরে এগিয়ে যায়। হুড়পড়ি, এই কণ্ঠস্বরটা কানে আসতেই তের ঘুম ধীরে ধীরে ভাঙতে শুরু করে। ঘুম আর বাস্তবের মাঝখানে ঝুলে থাকা অবস্থায় সে প্রথমে বুঝতে পারে না কোথায় আছে, কি হচ্ছে। হঠাৎ এক ঝটকায় সে পুরোপুরি সজাগ হয়ে ওঠে। চোখ খুলতেই তার বুকের ভিতরটা যেন হঠাৎ শূন্য হয়ে যায়। নিঃশ্বাস নিতে পারে না, গলা শুকিয়ে আসে, হাত পা বরফ হয়ে যায়। তে দাঁড়িয়ে আছে 10 তলা বিল্ডিংয়ের ছাদে একেবারে কিনারায়। তার পায়ের সামনে আর মাত্র কয়েক ইঞ্চি, তারপরে শূন্যতা। নিচে তাকানোর সাহস পায় না, তবু চোখ নিজের অজান্তে নিচে নেমে যায়। চারিদিকে আলো আঁধারি শহর, ছোট ছোট গাড়ি, মানুষগুলো পিঁপড়ের মতো। এই উচ্চতা থেকে পড়লে মৃত্যু নিশ্চিত। তের
পুরো শরীর কাঁপতে থাকে। সে বুঝতে পারে তার ডান হাতটা শক্ত করে ধরে রেখেছে কেউ। চোখ তুলে তাকাতে সে দেখে জাংকুক। তার মুখে সে পরিচিত ঠান্ডা বাঁকা হাসি, যেন সবকিছু তার নিয়ন্ত্রণে। আর একটু দূরে নিঃশব্দে দাঁড়িয়ে আছে সুগা আর জিমিন। দুজনের মুখে চাপা টেনশন। গলা কাঁপতে কাঁপতে বের হয়, স্যার প্লিজ আমার হাত ছাড়বেন না। একটু থেমে কাঁপা গলায় বলে, আমাকে এখানে কেন এনেছেন? জাংকুক চোখ নামিয়ে তের হাতের দিকে তাকায়, তারপর শান্ত গলায় বলে, এত তাড়াতাড়ি ভুলে গেলেন ম্যাডাম, আজ আমার আর আপনার বিয়ে। তের মাথার ভিতর যেন বাজ পড়ে। সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আমি কেন আপনাকে বিয়ে করব? ভয়ের আগে অসহায় তার কণ্ঠ কেঁপে ওঠে। আমি যদি আগে জানতাম আপনি আমাকে দেখতে আসতেন, তাহলে আমি কখনো রাজি হতাম না। তের চোখ ভিজে আসে। হঠাৎ আগের রাতটার কথা মনে পড়ে যায়। সে দ্রুত বলে, সরি স্যার, আমি আপনাকে না চিনে ফোন করেছিলাম, ভুল হয়ে গেছে। জাংকুকের চোখে দৃষ্টি ধীরে ধীরে কঠিন হয়ে যায়। তার কণ্ঠ আরও ঠান্ডা। ভুল এমন একটা জিনিস যেটা শুধরাতে মূল্য দিতে হয়। এক পা এগিয়ে এসে থেকে আরও ছাদের কিনারার দিকে টেনে নেয়। তে চিৎকার করে ওঠে, আজ তুমি আমাকে বিয়ে করবে? ইমরান চাপা গলায় বলে, না হয় এখান থেকে নিচে পড়ে নিজের জীবন দেবে। ডিসিশন তোমার হাতে। এর শরীর অবশ হয়ে আসে। সে কাঁদতে কাঁদতে চিৎকার করে, ভাইয়া তুই কি করছিস? তুই এই লোকটা সাইড নিচ্ছিস? তারপর জিমিনের দিকে তাকিয়ে বলে, আর তুই জিমিন, তুইও? সুগা একটু এগিয়ে এসে বলে, আমাদের ভুল বুঝিস না তে, জাংকুককে আমি চিনি, তুই ওর সঙ্গে ভালোই থাকবি। জাংকুক তখন ঠান্ডা গলায় বলে, কাজী সাহেব কোথায়? পাশ থেকে কাঁপতে কাঁপতে কাজী সাহেব এগিয়ে আসেন। এমন বিয়ে তিনি জীবনে দেখেননি। চোখে মুখে স্পষ্ট ভয়, কিন্তু কিছুই বলেন না। ভুল কিছু বললে যদি তাকেও ছাদ থেকে ছুঁড়ে ফেলা হয়। জাংকুকের ইশারায় কাজী সাহেব কাপা গলায় বিয়ে পড়ানো শুরু করেন। যখন জাংকুককে কবুল বলতে বলা হয়, সে এক মুহূর্ত দেরি না করে কবুল বলে দেয়। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই। পর তের পালা। তে রাগে ভয়ে অপমানে চুপ করে থাকে। জাংকুক তখন হঠাৎ তার হাতটা একটু ঢিলা করে দিয়ে শান্ত গলায় বলে, তাহলে ছেড়ে দিই মিশতে? কার করে ওঠে, না না না। ভয়ে ভেঙে পড়ে সে, বলে, কবুল কবুল কবুল। কাজী সাহেব দ্রুত বলে ওঠেন, বিয়ে সম্পন্ন হলো। কথাটা শেষ হতেই জাংকুক একটানে তেকে কোলে তুলে নেয়। তে ভয়ে না চাইতেও জাংকুককে জড়িয়ে ধরে। সুগা আর জিমিন একসঙ্গে দীর্ঘশ্বাস ফেলে। সুগা ঝুঁকে জিমিনের কানে কানে ফিসফিস করে, তুমি যদি বিয়ে করতে না চাও, তোমাকেও এইভাবে বিয়ে করব। জিমিন বড় বড় চোখ করে সুগার দিকে তাকিয়ে থাকে।